আমরা অনেক কিছু জাল দেখে ফেলেছি, যেমন ধরুন জাল শিক্ষক দেখেছি, জাল প্রফেসর দেখেছি, জাল ডাক্তারও দেখেছি। এবার একটা গোটা দূতাবাস পুরোটাই জাল। ঠিক শুনছেন, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ কিংবা বলতেই পারেন দিল্লি এনসিআর জোন কিংবা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন জোন, সেখানে গাজিয়াবাদ বলে একটি ছোট্ট জায়গা রয়েছে। এই গাজিয়াবাদে একটি গোটা দূতাবাস পুরোটাই জাল। উত্তরপ্রদেশ এসটিএফ এর হাতে উদ্ধার ভারতবর্ষের প্রথম ভুয়ো দূতাবাস। ওয়েস্ট আর্টিকা নামে ভুয়ো দূতাবাসটি চালাচ্ছিলেন এক ব্যবসায়ী। ভুয়ো দূতাবাসে অভিযান চালায় উত্তরপ্রদেশ এসটিএফ। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সেই ব্যবসায়ীকে, যার নাম হর্ষবর্ধন। ভাবুন, একটা গোটা দূতাবাস এবং সেই গোটা দূতাবাসটাই ভুয়ো। ভারতবর্ষে রমরমিয়ে চলছিল ওয়েস্ট আর্টিকা নামে এক মাইক্রো নেশনের দূতাবাস। এও দেখতে হলো, জাল ডাক্তার, জাল উকিল, জাল শিক্ষকের পর এবার একটা গোটা দূতাবাস পুরোটাই জাল। ঘটনাটা কোথায় ঘটছে? একেবারে এনসিআর রিজিয়ন কিংবা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, দিল্লি থেকে ঢিলছোড়া দূরত্ব, গাজিয়াবাদে। উত্তরপ্রদেশ এসটিএফ তারা একটি টিপ অফ পায়। টিপ অফে বলা হয় একজন ব্যবসায়ী যার নাম হর্ষবর্ধন, তিনি একেবারে এই গোটা ভুয়ো দূতাবাস চালাচ্ছেন, রমরমিয়ে চালাচ্ছেন এবং রীতিমতো সিসি লেখা, অর্থাৎ দূতাবাসের গাড়ি পর্যন্ত ব্যবহার করছে। অনেক দিন ধরে ফাঁদ পেতেছিল উত্তরপ্রদেশ এসটিএফ। লক্ষ্য রাখছিল হর্ষবর্ধন কোথায় যায়, কি করে, কি করে, কেন করে। এবং তারপর ঠিক যখন সুযোগ পেল উত্তরপ্রদেশ এসটিএফ, তখন গিয়ে একেবারে এই ব্যবসায়ীকে পাকড়াও করে। আরও আপডেট দেবো এই মুহূর্তে। আমার সঙ্গে ইন্দ্রনীল রয়েছে সরাসরি, ইন্দ্রাণী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মাফ করবেন ইন্দ্রাণী, কি আপডেট পাচ্ছ এনসিআর রিজিয়ন থেকে? দেখো, গাজিয়াবাদে একটি বাড়িতে অবৈধ দূতাবাস পরিচালনা করছিলেন এক ব্যবসায়ী হর্ষবর্ধন জৈন, এবং তিনি তার ভুয়ো পদ ব্যবহার করছিলেন। তিনি বলেছিলেন যে ছোট একটি ক্ষুদ্র রাষ্ট্রে তিনি কূটনীতিবিদ এবং সেই রাষ্ট্রের হয়ে তিনি অ্যাম্বাসি চালাচ্ছিলেন। এসটিএফ, উত্তরপ্রদেশ এসটিএফ দীর্ঘদিন ধরে পাক পেতেছিল এবং অবশেষে জালে এই হর্ষবর্ধন জৈন। এবং তিনি যে গাড়িটি ব্যবহার করতেন সেটাও কিন্তু কূটনৈতিক নাম্বার যুক্ত একটা গাড়ি, যেটা এসটিএফ বলছে যে তিনি তার এই ভুয়ো পদ ব্যবহার করে বিভিন্ন শেল কোম্পানিগুলোতে হাওলা থেকে কোটি কোটি টাকা লেনদেন করতেন। অর্থাৎ যে শেল কোম্পানিগুলো আছে তাদের যে অবৈধ বা কালো টাকা, সেটা এই হর্ষবর্ধন জৈন, এই তার যে অ্যাম্বাসির যে ছদ্মবেশ বা তিনি যে ছদ্ম নামে তার যে কোম্পানি চালাতেন, সেই কোম্পানির মাধ্যমে হাওলার কোটি কোটি টাকা পশ্চিম আন্টার্কটিকা, ফারগানা, পুলভিয়া, লোডানিয়ার মতো দেশে তিনি পাঠাতেন বা সেখান থেকে আনাতেন। এই কাজটা তিনি করতেন এবং এই কারণে গাজিয়াবাদে তিনি একটি ঘর ভাড়া নিয়ে এই এম্বাসির যে ভুয়ো সমস্ত ব্যবসাটা সেটা তিনি চালাতেন। একেবারে সঙ্গে থাকো ইন্দ্রাণী দাশগুপ্ত, আমাদের প্রতিনিধি সরাসরি নয়াদিল্লি থেকে ছিলেন। তিনি এই গোটা কেসের ওপর নজর রাখছেন। এর আরও আপডেট ইন্দ্রাণীর কাছ থেকে নেব, কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে একজন অতিথি রয়েছেন, শুভাশিস বন্দ্যোপাধ্যায়, কূটনৈতিক বিশেষজ্ঞ। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ ডিপ্লোম্যাটিক এক্সপার্ট। শুভাশিস, ওয়েলকাম টু সিএন, লং টাইম। শুভাশিস, অনেক কিছু জাল দেখেছি, তুমি আমি অনেক কিছু জাল নিয়ে আলোচনাও করেছি। একটা গোটা দূতাবাস, তাও আবার জাল, তাও আবার মাইক্রোনেশনের, সেটাও আবার ভারতবর্ষে, এও শুনতে হচ্ছে। এমন দিনকার এলো? আমি তো খুব অনুপ্রাণিত। তোমরা কেন নেগেটিভ আমি এটা বুঝতে পারছি না। তার কারণটা হচ্ছে আস্তে আস্তে একটা নকল প্রধানমন্ত্রী বেরোবে, একটা নকল সংবিধান বেরোবে, একটা নকল ইউনাইটেড নেশন বেরোবে, এবং তারপর দেখবে একটা গোটা নকল বিশ্ব হবে। এরা কিন্তু একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে, একটা প্যারালাল ওয়ার্ল্ড এর কথা আমরা ভাবতাম, এটা সত্যি একটা প্যারালাল ওয়ার্ল্ড ক্রিয়েট করছে। জিনিসটা সব থেকে চিন্তার বিষয় আমার কাছে, অনেক ভেরি সিরিয়াস নোট অন্য জায়গায়। জিনিসটা চিন্তার বিষয় এই কারণে, কারণ আমরা বিশ্বাস করি যে যেমন যে কোনো নদীর একটা উৎপত্তি স্থল থাকে এবং একটা শেষ হওয়ার জায়গা থাকে, তেমনি একটা নদীর একটা জলপথ থাকে। তেমনি যখন একটা ফান্ড তৈরি হয়, একটা ফান্ড রেজড হয়, একটা ফান্ড ইউটিলাইজড হয়, তার একটা ট্রেল থাকে। সুতরাং এই যে সংস্থাগুলো চলে, এই সংস্থাগুলোর ফান্ডিংটা কোথা থেকে হয়, এই সংস্থাগুলো ফান্ডগুলো কোথায় কোথায় নিয়ে যায়, সেই ফান্ডগুলো কিভাবে ইউটিলাইজড হয়, that is a very important question which needs to be answered. মানে এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে একটা কথা বলতে পারি, এটা একটা প্যারালাল
সিস্টেম তৈরি করা হচ্ছে, যে প্যারালাল সিস্টেমের এবং সেই মাধ্যমে প্যারালাল সিস্টেম সিকিউরিটিকে কোথাও ভারতের সিকিউরিটি অভ্যন্তরীণ সুরক্ষার জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমি তোমার কাছে ফিরবো, আমি একবার ইন্দ্রাণীর কাছে যাব। ইন্দ্রাণী আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি দিল্লি থেকে। ইন্দ্রাণী, উত্তরপ্রদেশ এসটিএফ কিভাবে খবর পায়, এই অভিযান কিভাবে হয়, কজন ছিলেন এবং এই অভিযানের টিপ অফ তারা ঠিক কোথা থেকে পায়? দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু এই ব্যক্তি হর্ষবর্ধন জৈন এবং তার যে এমবাসি, এর উপরে নজর ছিল এসটিএফ এর। একটি সূত্র মারফত এসটিএফ খবর পায় যে এই ব্যক্তি আট্টাচিকা, তারগারিয়া, পুলভিয়া, লোডানিয়ার মতো ছোট ছোট যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে সেখানে প্রচুর লোককে চাকরি পাইয়ে দেবে এই প্রলোভন দেখাচ্ছে এবং বেশ কিছু অর্থ কালেকশন করছে। এখান থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। অর্থাৎ এই যে এই ব্যক্তি যে নিজেকে অ্যাম্বাসাডার বলে পরিচয় দিচ্ছে বা একটা অ্যাম্বাসি চালাচ্ছে, এই বিষয়টা কিন্তু প্রথমে নজরে আসেনি। প্রথমে চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলছে সাধারণ মানুষকে, এই জায়গা থেকে কিন্তু তদন্ত শুরু করে এসটিএফ। এবং তারপরেই সেখান থেকে দেখা যায় যে এই ব্যক্তি অ্যাম্বাসাডার পরিচয় দিচ্ছে এবং রীতিমতো একটা অ্যাম্বাসি চালাচ্ছে, একটা ফেক অ্যাম্বাসি সে চালাচ্ছে এবং এর আড়ালে প্রচুর অবৈধ বা কালো টাকা লেনদেন করছে। বেশ, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি ছিলেন দিল্লি থেকে আমাদের সঙ্গে। পরবর্তীতে আবারও ফিরবো ইন্দ্রাণীর কাছে। আপাতত ধন্যবাদ। আমি একবার সুভাষিসের কাছে যাবো। সুভাষিস, কালো টাকার লেনদেন, হাওয়ালা, দেশের অর্থনীতির ওপর সরাসরি কোপ ফেলে এই কালো টাকা কিংবা হাওয়ালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কালো টাকা ফেরত আনবেন। 2014 পর আজ 2025, 10টি বছর অতিক্রান্ত, বলতে পারি একটি যুগ অতিক্রান্ত। এ তো দেখা যাচ্ছে একেবারে উত্তরপ্রদেশে, গাজিয়াবাদ, যদি উত্তরপ্রদেশ ধরি, যোগী রাজ্য, ডাবল ইঞ্জিন স্টেট, সেখানে এই কাণ্ড। কি বলবে সুভাষিস? হ্যাঁ, দেখো, এই 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 গোটা প্রসেস অফ, যদি বলো ইনসার্জেন্সি বা প্রসেস অফ টেরোরিজম বা প্রসেস অফ কাউন্টারিং ন্যাশনাল সিকিউরিটি, এই গোটা জিনিসটা একটা ইন্ডাস্ট্রিতে কনভার্ট হয়ে গেছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে প্রতিটা স্টেপ মলিকুলার ওয়েতে ভাবা হচ্ছে, প্রতিটা স্টেপ ভীষণ ছোট ছোট করে ড্রাফট করা হচ্ছে এবং সেটা এক্সিকিউট করা হচ্ছে। এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাজ এ হোল দেখি তখন আমরা বুঝতে পারবো হাউ ডেঞ্জারাস ইট ইজ। বাট আমরা যেহেতু টুকরো টুকরো করে দেখছি, তা কোনো জায়গায় মনে হচ্ছে এটা একটা ইকোনমিক ফ্রড, কোনো জায়গায় মনে হচ্ছে এটা একটা সোশ্যাল ফ্রড, কোনো জায়গায় মনে হচ্ছে এটা একটা কোনো পুলিশিং ডিসঅর্ডার। কিন্তু যদি এই প্রতিটা ছোট ছোট টুকরোকে মিলিয়ে দেখি তাহলে আমরা বুঝবো হাউ বিগার দ্য ক্রাইসিস ইজ। সেকেন্ডলি, আরেকটা জিনিস আমরা ভীষণভাবে ইগনোর করছি ইদানিং কালে, সেটা হলো বিভিন্ন রকম প্যারা গভর্নমেন্ট অর্গানাইজেশনকে আমরা দেখছি মাথা চাড়া দিয়ে উঠছে, যে অর্গানাইজেশন গুলোর নামগুলো অনেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এর মতো, স্পেশালি হিউম্যান রাইটস, চাইল্ড রাইটস, ওমেন রাইটস। আমার পয়েন্টটা হচ্ছে এদের যখন অ্যাফিলিয়েশন দেওয়া হচ্ছে অ্যাজ এ এনজিও, দে আর নাথিং বাট এনজিও অ্যাফিলিয়েটেড। এই যে এনজিও অ্যাফিলিয়েশন গুলো দেওয়া হচ্ছে, এই এনজিও অ্যাফিলিয়েশন গুলো দেওয়ার আগেও কিন্তু গভর্নমেন্টের 2-3 বার ভাবা উচিত। কারণ বারংবার যদি এই প্যারালাল সার্কিট তৈরি হতে শুরু করে অফ দ্য গভর্নমেন্ট ইটসেলফ, তাহলে কিন্তু আমি বললাম এই জিনিসটার কতটা ডেপথ হবে সেটা কিন্তু কাউন্টার করা ন্যাশনাল সিকিউরিটির পক্ষে ভীষণ প্রবলেম। বেশ, আমি আবারও ফিরবো তোমার কাছে, কিন্তু তার আগে একবার দর্শকদের আরো একটি বড় আপডেট দিয়ে রাখি। কিভাবে রমরমিয়ে এই কারবার চালাচ্ছিলেন এই ব্যবসায়ী? জানা যাচ্ছে কবিনগরে একটি বাড়ি তিনি ভাড়া নিয়েছিলেন এবং সেই বাড়িটিকে রীতিমতো দূতাবাস হিসেবে দেখাচ্ছিলেন এই লোকটি কবিনগরে, গাজিয়াবাদের কবিনগর অঞ্চলে একটি বাড়ি ভাড়া নেন। সেই বাড়িটিকে দূতাবাস হিসেবে দেখিয়েছিলেন এবং বিশ্বাস করুন একটি নয়, একসঙ্গে 4টি দেশের দূতাবাস, পশ্চিম আর্কটিকা, সাবরগা, পুলভিয়া এবং লন্ডনিয়ার মতো দেশের মাইক্রোনেশন যাদেরকে আমরা বলি, সেই মাইক্রোনেশনের দূতাবাস হিসেবে এই বাড়িটিকে তিনি দেখিয়েছিলেন। শুধু তাই নয়, কূটনৈতিক নম্বর প্লেট যুক্ত গাড়ি ব্যবহার করতেন, সেই গাড়ি চড়ে ঘোরাফেরা করতেন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে তো বটেই, একই সঙ্গে একেবারে দিল্লিতে অর্থাৎ রাজধানীতে একটি সিসি লেখা অর্থাৎ কূটনৈতিক গাড়ি নিয়ে তিনি ঘোরাফেরা করতেন। ন্যাশনাল সিকিউরিটির বড় রিস্ক, বিরাট রিস্ক। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুভাষিস বন্দ্যোপাধ্যায়, কূটনৈতিক বিশেষজ্ঞ। সুভাষিস, একটি দেশ হলে বুঝতাম, পশ্চিম আর্কটিকা, সাবরগা, পুলভিয়া, লন্ডনিয়া এবং ওয়েস্ট আর্কটিকা, 5টি দেশের তিনি অনারারি, ইফ আই এম নট রং, অনারারি কাউন্সিল। কেউ কোনোদিন একবারও ভাবলো না যে এটাকে চেক করা দরকার? তিনি একটি সিসি নাম্বার প্লেট যুক্ত গাড়ি অর্থাৎ কূটনৈতিক গাড়ি নিয়ে ন্যাশনাল ক্যাপিটালে, দেশের রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন। এটা তো একটা বড় থ্রেট, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। শুধু এটা থ্রেট নয়, দিস ইজ অলসো ভেরি বিগ ফেলিয়ার। তার কারণটা হচ্ছে, যদি ইচ্ছাকৃত এই জালটা ছেড়ে রাখা না হয় যে হ্যাঁ আমরা পুরোটা নিচে অব্দি যাব,
তার জন্য আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো, দেখবো কতটা দূর কানেক্টেড। এটার জন্য যদি না হয়ে থাকে প্রসিডিওরালি আমি বলবো এটা ফেলিয়ার। বিকজ এখানে একটা জিনিস বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে শুধু নাম্বার প্লেট দেখলে চলবে না। এই নাম্বার প্লেট গুলো নিশ্চয়ই জালি নাম্বার প্লেট, এবং এই জালি নাম্বার প্লেট গুলোকে আদপেও কি জেনারেট করা হয়েছে নাকি ওরাই ছবি টবি এঁকে লাগিয়ে দিয়েছে, সেটা একটা বুঝতে হবে। যদি এটা জেনারেট করা হয়ে থাকে, তার এগেন্স্টে যে ডকুমেন্ট গুলো পড়েছে সেই ডকুমেন্ট গুলো কি ভ্যালিডেট হয়েছে, কারা সেই ডকুমেন্টের হোল্ডারশিপ নিচ্ছে, সেই ডকুমেন্টস গুলো যারা যারা পাস করিয়েছে, সেই ডকুমেন্টস গুলো যারা পাস করিয়েছে সেই অফিসার গুলোকে জট ডাউন করা হোক। সি আই এম টেলিং ইউ এ ভেরি সিম্পল থিং, জিনিসটা হচ্ছে ব্রেড ক্রাম্পিং করতে হবে। পিঁপড়ে গুলোকে আজকে আমি আমার বাড়ির ভিতরে আলমারির ভিতরে দেখে আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি, কিন্তু যদি আমরা সেই পুরো দেখি মিষ্টির ট্রেলটা, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোথা থেকে এই গুঁড়ো গুলো খেতে 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 আমাদের আলমারি অব্দি এসে পৌঁছেছে। পয়েন্টটা হচ্ছে ইচ অ্যান্ড এভরিবডি ইনভলভড ইন দিস সার্কিট শুড বি পিকড আপ, এন্ড এই ক্লোজিংটা খুব তাড়াতাড়ি করতে হয়, কারণ সাধারণত সুভাষিস, যেটা কোথাও দেখা এই গেছে এই একজন ধরনের ব্যবসায়ী এই একজন ব্যবসায়ী তিনি একমাত্র জড়িত, এটা কোথাও আমারও মানতে অসুবিধা হচ্ছে, আমি জানি তোমারও মানতে অসুবিধা হচ্ছে, কারণ একজন Impossible, ব্যক্তি impossible. এত বড় একটা সিন্ডিকেট তিনি একা করতে পারেন না, এর নেপথ্যে নিশ্চয়ই আরো কিছু লোকজন রয়েছে। অদ্ভুতভাবে উত্তরপ্রদেশ এসটিএফ এখনো পর্যন্ত একটাই নাম সামনে এসেছে, ধৃত ব্যক্তি যিনি নিজেকে কনসাল জেনারেল হিসেবে পরিচয় দিতেন। এর নেপথ্যে এই জাল আরো কতটা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে? না, আমি একটা জিনিস মানতে রাজি, সব জিনিস হয়তো ফ্ল্যাশ আউট করা উচিত হবে না এইসব ক্ষেত্রে। তো কিছুটা ইনভেস্টিগেটিভ সিক্রেসি যেটা রাখতে হবে সেটা রাখবে, এবং কিন্তু এখানে দুটো তিনটে জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়। সেটা হলো যে যেভাবে এই গোটা ঘটনাটা ঘটেছে, সেই গোটা ঘটনাটা কোনোদিনই একটা মানুষ ঘটাতে পারে না। তো ইটস এ সার্কিট দ্যাট ইজ ওয়ার্কিং। এবার এই যে সার্কিটটা কাজ করছে, এই সার্কিটটা কিন্তু খুব তাড়াতাড়ি নিজেদের আইডেন্টিটি বদলে তারা ক্রস বর্ডার হওয়ার চেষ্টা করবে। সো এই সার্কিটটাকে যত তাড়াতাড়ি গুটিয়ে ফেলা যাবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা এফেক্টিভ রেজাল্ট পাবো। আদারওয়াইজ যতগুলো ইন্টেন্ডেড অ্যারেস্ট, সেই ততগুলো ইন্টেন্ডেড অ্যারেস্ট আমরা করতে পারবো না। ঠিক ঠিক, আমি তোমার কাছে ফিরবো সুভাষিস। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছেন দেবাশিস বাবু, দেবাশিস নন্দী রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। দেবাশিস বাবু, একটাই প্রশ্ন, আপনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, এই দিল্লি থেকে একটু দূরে গাজিয়াবাদে রমরমিয়ে এক ব্যক্তি একটি গোটা দূতাবাসকে নকল করে চালিয়ে যাচ্ছিলেন। সিসি নাম্বার প্লেটের গাড়ি, অর্থাৎ কূটনৈতিক নাম্বার প্লেটের গাড়ি নিয়ে গোটা দিল্লিতে ঘুরে বেড়াচ্ছিলেন। দেশের জন্য কতটা ক্ষতিকারক, দেশের সুরক্ষার জন্য কত বড় প্রশ্ন তুলে দিল এই ব্যক্তি। এটা সত্যি একটা অভিনব ঘটনা। এতদিন বিভিন্ন ধরনের জালিয়াতি দেখেছি, বিভিন্ন ধরনের যে চুরি বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস দেখেছি, কিন্তু দূতাবাস তৈরি করা এবং সেখানে যে একজন যদি ডিপ্লোমেট হন, ডিপ্লোমেটিক ইমিউনিটি তারা ভোগ করেন এবং ডিপ্লোমেটদের গাড়ির নাম্বার আলাদা ধরনের হয়। সুতরাং এই প্রোফাইল ইউজ করে সে তো অনেক মানুষের সাথে যে চিঠি করেনি, এটা ইন্ডিয়ার যে প্রোফাইল, সিকিউরিটি, ইন্ডিয়ার যে ডিপ্লোমেটিক যে লিগেসি, এর উপর একটা বড় আঘাত। আমার মনে হয় যে এই ধরনের প্রতারণা ধরা পড়া একটা ভালো হয়েছে, যে ভবিষ্যতে যাতে করে এই ধরনের প্রতারণা আরো না হয়, এবং এটা করে একটা বাজে মেসেজও যেতে পারে যে ভারতে এই ধরনের প্র্যাকটিস এর ফলে অন্যান্য যে দূতাবাসগুলো রয়েছে, বিভিন্ন দেশের বৈধ দূতাবাস, দিল্লিতে চাণক্যপুরী, লোধি রোডেও কিছু রয়েছে সারা দিল্লি জুড়ে, তো সেখানে তাদেরও একটা আশঙ্কার সৃষ্টি হবে। কিন্তু এটা ভালো যে ধরা পড়লো, এবং এটা একটা অভিনব, অর্থাৎ এই অভিনব পদক্ষেপ, এবং এটা এই যে ক্রাইমটা করেছেন যিনি, সেটাও একটা নতুনত্ব। ফলে আমার মনে হয় এই ঘটনার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা আরো নতুন নতুন কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং এটা ঠিক যে তাকে জিজ্ঞেস করে যিনি অভিযুক্ত, আরো অনেক তথ্য পাওয়া যাবে যে ভারত অন্যান্য জায়গায় এই ধরনের ডিপ্লোমেটিক মিশন তারা খুলেছে কিনা, বা বিভিন্ন লোকের কাছে টাকা নিয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা দেবে বা বিদেশে তারা পাঠাবে, এরকম কিছু কাজকর্ম করছে কিনা এটা জানা যাবে। তো ফলে এতে করে আমাদের অনেকটা লাভই হবে, বরং যদি মূল চাইকে ধরা যায়। একেবারে ধন্যবাদ। দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিল সরাসরি। সুভাষিস বন্দ্যোপাধ্যায় কূটনৈতিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। সুভাষিস, একটা কথা না বললেই নয়, এই মুহূর্তে যদি কবিনগরের এই ঘটনাটাকে পৃথকভাবে দেখি, একটা গোটা দূতাবাস জাল হয়ে যাচ্ছে, বিদেশ মন্ত্রকের নথি জাল হয়ে যাচ্ছে, আমরা সেই প্রসঙ্গেও আসব, কিন্তু কেউ জানতে পারছে না একটা দূতাবাস চলছে। আই এম শিওর সেখানে লোকাল পুলিশ স্টেশন, লোকাল চৌকি, পুলিশ চৌকি, তাদের কিছুটা হলেও তো সন্দেহ হবে যে রাতারাতি এখানে একটা দূতাবাস গজিয়ে উঠলো কিভাবে, কে বানালো, এবং নিশ্চয়ই তাদের ইনফরমেশন পাস ডাউন চেনে, এটা নিয়ে নিশ্চয়ই কথা হয়। কোনো চ্যাটার নেই, কিচ্ছু নেই, রাতারাতি বছরের পর বছর এই ভুয়ো দূতাবাস চলে আসছিল। অ্যাবসলিউটলি, আমি এই কথাটাই বারংবার বুঝতে চেষ্টা করছি যে
দূতাবাসটা যে চলছিল সেটা শুধু হাওয়ালার জন্য চলতে পারে না, কারণ হাওয়ালা নেটওয়ার্ক একটা অন্যরকম ভাবে কাজ করে। যদিও এইগুলো কাভার হিসাবে চলতে পারে, কিন্তু কাভারটাই যদি একটা ফ্রডিউলেন্ট কাভার হয়, তাহলে হাওয়ালা নেটওয়ার্কটা যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। সুতরাং এই ধরনের বোকা বোকা স্ট্র্যাটেজি করে কেউ এগোবে না। কিন্তু যদি এই দূতাবাসের অন্য কিছু লক্ষ্য থেকে থাকে, তাহলে আমি যেটা বেসিক লাইন অফ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি, সেটা হলো ডকুমেন্টস, কম্পিউটার্স অ্যান্ড বিভিন্ন রকম ডেটা ট্রান্সফারিং যে ডিভাইসেস গুলো আছে, ওইগুলোকে ইমিডিয়েট স্টাডিতে নিয়ে চলে যেতে হবে। আই এম শিওর সেটা পুলিশ অলরেডি করছে। বাট আমার মনে হয় কোথাও গিয়ে যদি কোনোভাবে সেন্ট্রাল ইনভেস্টিগেটিভ এজেন্সিসরা বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিসরা এখনো ইনভলভ হয়নি, আমার মনে হয় সেটা খুব তাড়াতাড়ি ইনভলভ করে নেওয়া দরকার। কারণ এটা এরকমও হয় অনেক সময় যে লোকাল পুলিশের হাতে অনেক জিনিস থাকে যেটা পুলিশিং সার্ভিসের মাধ্যমে তারা, পুলিশিং ইনভেস্টিগেশন প্রসিডিওরের মাধ্যমে তারা দেখার চেষ্টা করে, অথচ তার ইমপ্লিকেশনসটা অনেক হাই। যদিও আমার মনে হয় এই ম্যাচিউরিটিটা উত্তরপ্রদেশ পুলিশের আছে, যেহেতু এই জিনিসটা অনেক দিন ধরে চলছে। আমার বারবারই মনে হচ্ছে এই প্রসেসটার সাথে যারা যুক্ত তাদের মানে রুটসটা অনেক ডিপ আছে। সুভাষিস, কবিনগরে এই ব্যক্তি একটি বাড়ি ভাড়া নিচ্ছেন। কবিনগরে তিনি একটি বাড়ি ভাড়া নিচ্ছেন। আমরা সবাই জানি যে বাড়ি ভাড়ার জন্য এই মুহূর্তে পুলিশ কি প্রসেস রেখে দিয়েছে। সেই বাড়ি রাতারাতি একটি দূতাবাস হয়ে যাচ্ছে, একটি দেশের নয়, মোট 5টি মাইক্রোনেশনের দূতাবাস হয়ে যাচ্ছে। কেউ কিচ্ছু বুঝতে পারলো না সুভাষিস, কেউ কিচ্ছু জানতে পারলো না। লাস্টে যখন হাওয়ালার কথা শুরু হলো, যখন কালো টাকার কথা শুরু হলো, তখন এসটিএফ অভিযান করছে। দেয়ার ইজ আ ল্যাপস অফ জাজমেন্ট, দেয়ার ইজ অ্যান এরার। সুভাষিস, দেখুন, আমি একটা জিনিস খুব মানে অন্যভাবে বলছি, ইলমাস, এটা ডাইরেক্টলি আমি বলাটা উচিত হবে না। সেই কথাটা হচ্ছে যে ধরো আমার ব্রঙ্কিয়াল প্রবলেম আছে, তার মানে এই নয় যে আমি কাশির ওষুধ খেলে সেটা সেরে যাবে। দ্য বেটার থিং ইজ দ্যাট যদি আমি দেখি আমার কাশিটা 3-4 দিন ধরে সারছে না, আই শুড গো টু আ কার্ডিওলজিস্ট অ্যান্ড কনসাল্ট হিম যে আমার ব্রঙ্কিয়াল স্পেশালাইজড ভাবে কিভাবে ট্রিট করা যায়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি যেটা বলতে চাইছি। ঠিক। তার কারণটা হলো এই ধরনের ক্রাইম কিন্তু জেনারেলি ফ্রডরা করবে না। ফ্রডরা টাকার ফ্রডুলেন্সি করতে পারে, অন্য অন্য জিনিসের ফ্রডুলেন্সি, কিন্তু দূতাবাস খুলে বসে থাকার যে সাহসটা আর পিছনের ব্যাকগ্রাউন্ড স্টাডিটা, তার সেটাকে দাঁড় করাবার জন্য যা যা ভাবা যেতে পারে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টাটা, এটা কিন্তু কোনো সাধারণ ফ্রডুলেন্ট চেষ্টা নয়। সুতরাং এটা যখন যে করাচ্ছে, ইট ইজ বেটার দ্য স্পেশালাইজড দ্যাট ইনভলভ ভেরি সুন। স্পেশালাইজডটা যত লেট হবে তত কিন্তু আমরা এভিডেন্স হারাতে থাকবো একেবারে। এবং এটাই একমাত্র দূতাবাসটা, এমন অনেক অসাধু ব্যবসায়ী আরো অনেক মাইক্রোনেশনের দূতাবাস করেছে, সেদিকেও চোখ থাকবে। কিন্তু তার আগে দর্শকদের এই মুহূর্তে তৃতীয় ব্রেকিং আপডেট, কি কি উদ্ধার করা হলো এই জাল দূতাবাস থেকে দেখুন এক এক করে। বিদেশ মন্ত্রকের সিলযুক্ত জাল নথি, বিদেশ মন্ত্রকের, ভারতের বিদেশ মন্ত্রকের সিলযুক্ত জাল নথি, একাধিক জাল প্যান কার্ড, বিভিন্ন দেশ ও কোম্পানির 34টি সিল, জাল প্রেস কার্ড, উদ্ধার হয়েছে 44,70,000 নগদ টাকা, বিভিন্ন দেশের জাল বৈদেশিক মুদ্রা সেটাও উদ্ধার হয়েছে, অনেক কোম্পানির নথি উদ্ধার করা হয়েছে। এত জাল বিদেশি মুদ্রা, এদিকে কালো টাকার কথা শোনা যাচ্ছে হাওয়ালার কথা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে অনির্বাণ দত্ত, ইকোনমিস্ট। অনির্বাণ দা, সহজ প্রশ্ন এই মুহূর্তে সবাই জানতে চাই, যখন হাওয়ালা, কালো টাকা, ফরেন কারেন্সি, ইন কাউন্টারফিট, when these are in play, যখন এগুলো নিয়ে কথা হয়, তখন কোথাও দেশের অর্থনীতি নিয়ে কথা হবেই। এইগুলো ঢুকিয়ে কোথাও কি দেশের অর্থনীতিতে আঘাত আনার চেষ্টা হচ্ছে? কারণ এর আগে আমরা কখনো শুনিনি একটা গোটা দূতাবাসই নাকি জাল। কি বলবে? দেখো ইলমাজ, আমরা এই জাল প্যান কার্ড, জাল আধার কার্ড, জাল টাকা, জাল বৈদেশিক মুদ্রা, এই সব কিছু শুনেছি, তোমরা খবর করেছো। বাট প্রথমবার হয়তো আমাদের জীবদ্দশা আমরা শুনলাম যে জাল দূতাবাস, একটা আস্ত দূতাবাস যেটা ভারতবর্ষে রয়েছে, তার পুরোটাই নাকি জালি। এটা একটা নতুন খবর। এবং এটার সঙ্গে সঙ্গে যা যা জিনিসের কথা আমরা শুনতে পাচ্ছি, হ্যাঁ, এটা দেখো, এটা তো নিশ্চয়ই এর মধ্যে বিদেশি শত্রুর হাত আছে। এবং সেটা যদি সত্যি হয়, তাহলে আমি বলবো এটা পূর্ব পরিকল্পিত একটা মানে কর্মসূচি, যার মাধ্যমে ভারতবর্ষের কিছুটা হলেও অর্থনীতিকে ধ্বংস করার একটা প্রয়াস এর মধ্যে থাকবে। কালো টাকা এবং এই টাকাগুলো যেগুলো বাজেয়াপ্ত হয়েছে, এবং যেটা খুব প্রাসঙ্গিক যে এত প্যান কার্ড আপনারা জালি পেয়েছেন, তো এই জালি প্যান কার্ড দিয়ে কত অ্যাকাউন্ট খোলা হয়েছে, কত ব্যাংকিং ট্রানজাকশন হয়েছে, সেই টাকাটা দেশের বাইরে কত টাকা গেছে,
দেশের ভিতরে কত টাকা কার অ্যাকাউন্ট থেকে কোথায় গেছে, আমার মনে হয় এইগুলো নিয়ে সঠিক তদন্ত হলে আরো তথ্য উঠে আসবে। এবং এটার সঙ্গে আপনি যে টাকার অঙ্ক বলছেন, যে টাকাটা উদ্ধার হয়েছে তার কয়েক গুণ টাকার হদিশতা আমরা পাবো, যেটা মানি লন্ডারিং হয়েছে এবং ঠিক। যেটা ভারতবর্ষের অর্থনীতিকে কিন্তু ধ্বংস করার একটা প্রচেষ্টা। এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলবো, আপনারা হয়তো এটা খবর করবেন যে এই দূতাবাসের মাধ্যমে ভুয়ো নথি দেখিয়ে মানব পাচার হয়েছে কিনা, এবং সেটা ভারতবর্ষের আমি বলবো বৈদেশিক নীতি যেটা আছে সেই নীতিগুলোকেও লঙ্ঘন ঠিক। করা হয়েছে। এবং এটা নিশ্চয়ই একদিনের কাজ নয়, এটা দীর্ঘদিন ধরে চলছিল। এবং এর সঙ্গে সঙ্গে এরকম আরো কিছু ভুয়ো দূতাবাস আছে কিনা, বা দেশের বিভিন্ন প্রান্তে এরকম ভুয়ো ফ্রডস্টার যারা আছেন, তারা দেশের অর্থনীতি, বিদেশ নীতি এবং সব নীতিগুলোকে তারা চ্যালেঞ্জ করতে পারছে, তাহলে আমাদের ভারতবর্ষের, আমরা ঠিক। যেটা বলি আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব স্ট্রং, আমাদের বিভিন্ন রেগুলেটরি অথরিটি সজাগ দৃষ্টিতে সারা দিন ধরে কাজ করে যাচ্ছে, ঠিক। তার মাধ্যমে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে আমি বলবো একজন ভারতবাসী হিসেবে আমি শঙ্কিত এবং ব্যথিত। বেশ, ধন্যবাদ অনির্বাণ দত্ত, ইকোনমিস্ট, অর্থনীতিবিদ আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ। শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি লাইভ। শুভাশিস, যে আশঙ্কা অনির্বাণ করলো যে বিদেশি শক্তির হাত থাকতে পারে, কারণ এটা তো কোনো পাড়ার মোড়ের জাল ওষুধের দোকান নয়, কিংবা জাল ডাক্তারবাবু তো বসে নেই, একটা গোটা দূতাবাস, বিদেশ মন্ত্রকের অধীনে থাকে একটা গোটা দূতাবাস জাল, 5টি দেশের এমবাসি কিংবা হাই কমিশন সেখান থেকে চলে, জাল। সেখানে নথি পাওয়া যাচ্ছে, বিদেশি জাল মুদ্রা পাওয়া যাচ্ছে, জাল প্যান কার্ড পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু জাল। এর নেপথ্যে ঠিক কাহিনীটি কি শুভাশিস? দেখুন ইলমাস, যেটা একটা হতে পারে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সাধারণত এইসব অ্যাসেট কনভার্সনের ক্ষেত্রে তাদের অ্যাসপিরেশনটাকে ভীষণ কাজে লাগানো হয়। হয়তো কোনো একটা মানুষ ছিল যার আইএফএস হওয়ার ইচ্ছা ছিল এবং তার এই ইচ্ছাটাকে প্রচন্ড রকম ভাবে কোনো তুমি তো স্পেশাল 26-এর গল্প শোনাচ্ছ শুভাশিস। স্পেশাল 26-এ অক্ষয় কুমার ঠিক এভাবেই সিবিআই অফিসার হয়ে গিয়েছিলেন সিনেমাটাতে, কিন্তু এটাও কি সেটা? বোধহয় নয়। এবং কিন্তু তাতে বিদেশি সাপোর্ট ছিল বলে মনে হয় না, কিন্তু এই ক্ষেত্রে আছে। এবং সব থেকে বড় কথা, এই যে পকেট যে ইউনিট গুলো টেরোরিজমের আছে, যেগুলোকে তৈরি করা হয় এবং যেগুলোকে লালন পালন করা হয়, তার জন্য বিভিন্ন রকম ডকুমেন্টস তাদের কাজে লাগে, টু গেট সিম কার্ড, গেট অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট, গেট অ্যাক্সেস টু এনি কাইন্ড অফ গভর্নমেন্ট ডেটা। তার জন্য এই আধার কার্ডটা খুব কাজে লাগে। দ্বিতীয় জিনিসটা যেটা ভীষণভাবে কাজে লাগে সেটা হচ্ছে এদেরকে খুচরো টাকা দিয়ে হাতে রাখা, তার জন্য এই ধরনের অ্যামাউন্ট গুলো খুব কাজে লাগে। সুতরাং আমি বারবার বলছি, এই লোকটাকে যেমন অ্যারেস্ট করা হচ্ছে, এর আশেপাশে একটা ট্রেল আছে, ডকুমেন্টস ট্রেল আছে, ডেটাবেস গুলোকে ধরতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, একেবারে এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দরকার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, কূটনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে। ভাবতে পারছেন একটা গোটা দূতাবাস পুরোটাই জাল। কারা রয়েছে এর নেপথ্যে? বিদেশি শক্তির হাত রয়েছে। ভারতের অর্থনীতিকে ফেলার জন্যই কি এরকম কোনো ষড়যন্ত্র? কারণ এই দূতাবাস থেকে বিদেশ মন্ত্রকের সিলযুক্ত জাল নথি পাওয়া যাচ্ছে, জাল বৈদেশিক মুদ্রা পাওয়া যাচ্ছে, নগদ 44 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে এবং হাওয়ালার কথা উঠে আসছে। নজর থাকবে এই খবরে এবং আরো সব খবরে নজর থাকবে। সব খবর সবার আগে দেখার জন্য একমাত্র চোখ রাখুন ক্যালকাটা নিউজে।